আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে গণতন্ত্রের কবর হবে মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ। বিগত স্বৈরাচারের আমলে রাজনৈতিক প্রভাব বিচার অঙ্গনকে কলুষিত করা হয়েছে অভিযোগ জামায়াতের আমিরের। শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আইন চালুর তাগিদ। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ শুরু আজ। প্রথম বৈঠক এলডিপির সঙ্গে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে এখন থেকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি আনার পরামর্শ গণমাধ্যম প্রতিনিধিদের। মানুষের আয় বাড়ানোর লক্ষ্য সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পতিত স্বৈরাচার এই সুযোগ নিয়ে গণতন্ত্রের কবর রচনা করবে আর বহির্বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজধানীর লেডিস ক্লাবের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। এতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি ধর্ষণ, উগ্রবাদ আশঙ্কাজনক হারে বেড়েছে। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গণতন্ত্র সংকটে পড়বে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। তিনি বলেন, রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন, কারো ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সরকার ও রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচন বিরোধী কথা বলায় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পথ তৈরি হচ্ছে। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে শক্তিশালী করাই আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি সম্মিলিতভাবে যেন আমরা দেশ এবং জাতিকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে আদালত পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ল ইয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে এই মন্তব্য করে তিনি বলেন, বিচার অঙ্গনকে ঢেলে সাজাতে পারলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে লয়ার্স কাউন্সিলের ইফতার পার্টিতে অংশ নেন আইনজীবীরা। এতে যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ইফতার পূর্ব বক্তৃতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিচার ও শিক্ষা ব্যবস্থা। ইসলামী আইন চালু হলে সহজে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি। ন্যায় বিচার নির্বাসনে
শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে না। মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য। এই ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইন রচনা করতে পারে নাই। এ সময় আইনজীবীদের সবসময় ন্যায়ের পক্ষে থাকার আহ্বানও জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়, মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় গাজায় হামলা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান শিবির নেতারা। দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবেন কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা ও করণীয় সম্পর্কে এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে নির্দেশ দেন তিনি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে কর্মকর্তাদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে প্রচলিত ঝুঁকি ভাতার সিলিং তুলে দেওয়া, নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ 70% নিচে হয়েছে সেগুলো অর্থ ছাড়, ভাড়া করা 65টি থানা ভবনের জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের জন্য মোটরসাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতেও নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে সম্মত হয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠক শেষে তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক সহ ডাটাবেজ বা তথ্য ভান্ডার কাজে লাগাতে চায় ইসি। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টা আলোচনার পর তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের তালিকা দিতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। ডাটা হাতে পেলে সে অনুযায়ী ভোটারের তালিকায় কোনো রোহিঙ্গা যুক্ত থাকলে তাদের বাদ দেওয়া সহজ হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে ইউএনএইচসিআর এর একটি চুক্তি হয়েছে, এমইউ হয়েছে, যে এমইউর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটা ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান এনআইডি মহাপরিচালক। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে।
তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। এনআইডি মহাপরিচালক আরও জানান, UNHCR এর হিসাবে বাংলাদেশের তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। আকার খুব বড় না করে এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। মানুষের আয় বাড়ানোর জন্য বাজেটে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। সচিবালয়ে গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। উপদেষ্টা জানান, এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের। হুমায়ুন চিস্তি রিপোর্ট। এবারই প্রথম বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রস্তুতি ব্যাপক, আছে চ্যালেঞ্জও। একটি বাস্তবমুখী বাজেট তৈরিতে গণমাধ্যম কর্মীদের পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা, তাই সচিবালয়ে এই মতবিনিময় সভার আয়োজন। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, নিত্যপণ্যের দাম নাগালে রেখে মানুষকে স্বস্তি দেয়া, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে কর্মসংস্থান। বললেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে বিকল্প নেই করের আওতা বাড়ানোর। কর্মসংস্থানের বিষয়টা যদি একটু আপনারা নজর দেন, সেক্ষেত্রে আমি মনে করবো সেটা আপনার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতির ক্ষেত্রেও একটা বড় অবদান রাখবে। ব্যক্তি পর্যায়ে কর সীমাটা 5 লাখ টাকা করলে আমার মনে হয় এটা সবার জন্যই উপকার হবে। বাজেটে একটা জবাবদিহিতা থাকা উচিত। বিনিয়োগ অ্যাট্রাকশন করার পরিস্থিতি কেমন আছে সেটা নিয়ে আমরা অর্থ উপদেষ্টা বললেন, মানুষের আয় বাড়াতে হবে, তাই বাজেটে জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্যে, তবেই বাড়বে কর্মসংস্থান। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান কথা বলবো, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বরং বাড়বে। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতের পরিধি ও ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। জানালেন, এ খাতে বরাদ্দ বাড়বে। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এলডিসি থেকে উত্তরণ নিয়ে FBCCI এর সেমিনারে তিনি একথা বলেন। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে পণ্য রপ্তানিতে বাধার সৃষ্টি করবে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় এলডিসি উত্তরণে ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়ার তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোজাম্মেল। শারফুল আলমের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ, এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উন্নয়নশীল দেশের উত্তরণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের যৌক্তিকতা এবং কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চাই আমরা, এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা। এবং সেখানে আমাদের যেটি লাগবে, যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। কোন দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিল, আমরা কোন জায়গায় ওয়েভার পেলাম, সরকারের কাছ থেকে সাবসিডি পেলাম কি পেলাম না, এই কম্পিটিটিভ আইডিয়া থেকে আমাদের কমপ্লিটলি বেরোতে হবে। ব্যবসায়ীরাও বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ করা সম্ভব নয়। বাংলাদেশের ট্রেডের কোনোই সমস্যা হয়নি, আমাদের এক্সপোর্টের কোনোই ঘাটতি হয়নি আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু তারপরও আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড। আমাদের যে ইউপাসগুলি আসছিল সেটার রেটটা আমাদেরকে মুডিজ এবং S&P আমাদেরকে 1 নচ নামিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্রুত উন্নত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য
নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আশা করেন হঠাৎ অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। নোট নিয়েছি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট ও বাড়িসহ অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুদক। তার জ্ঞাত আয় বহির্ভূত 68 কোটি টাকা এবং 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এছাড়াও 2000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এবার পার্টেক্স খেলার খবর। জামাল ভুঁইয়া সহ অন্য প্রবাসীরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় দলে খেলেছেন সে প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাহমিদুলকে আসতে হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বসুন্ধরা কিংস এরিনায় বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শেষে কথা বলেন তিনি। এদিকে ভারতের সাথে এএফসি কাপের ম্যাচ খেলতে আজ সকাল 9টায় কলকাতা হয়ে শিলং যাবে বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে অনুশীলনে নামলেন শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী। নতুন কিছুই দেখালেন না, তবু অপলক দৃষ্টিতে হামজার দিকে তাকিয়ে রইল কিংস এরিনায় জাতীয় দলের অনুশীলন দেখতে আসা কিছু মানুষ। ইটালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলের উপস্থিতি বাংলাদেশের খেলায় আরো ভারসাম্য আনবে বলে মনে করেন ফুটবল প্রেমীরা। বাফুফের সভাপতি তাবিত আউয়াল জানান, ফাহমিদকে বাদ দেয়া হয়নি, তিনি জাতীয় দলে খেলার প্রক্রিয়ার মধ্যেই আছেন। আমাদের বর্তমান স্কোয়াডেও কিন্তু 2 জন প্লেয়ার আছে যারা তাদের প্রথমবার যখন বাংলাদেশে আসে খেলার জন্য তারা কিন্তু চান্স পায় নাই, কিন্তু পরে এক সময় অফকোর্স চান্স পেয়েছে। হামজা চৌধুরী খেলতে আসায় শক্তি বেড়েছে জাতীয় দলের। আরো অনেক ফুটবলার বাংলাদেশের পক্ষে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন বলে জানান বাফুফে সভাপতি। আগে আমাদের জামাল ভুঁইয়া মতো প্রবাসী বাংলাদেশি ছিল, তারপরে তারেক কাজী আসলেন, তারপর অনেক ইন্টারেস্টেড পার্টি আসলেন, বাট ফাইনালি হামজা যোগ দিলেন। তা আমি মনে করি বাংলাদেশের ওই গোল্ডেন এজে আবার যাওয়ার জন্য কিন্তু জার্নিটা শুরু হয়ে গিয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশে খেলতে আসায় ফুটবলে যে জাগরণের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে বাফুফেকেই। সঠিক পরিকল্পনা করে যদি এগিয়ে যাওয়া যায় তবে উপকৃত হবে দেশের ফুটবল, সেই সাথে তৈরি হবে আরো প্রবাসী ফুটবলার আগমনের পাইপলাইন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। হামজাকে বাংলাদেশের মেসি আখ্যায়িত করে অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, তার অন্তর্ভুক্তি দলের শক্তিমত্তা বাড়িয়েছে, তাই ভারতকে হারানোর ব্যাপারে তারা আরও বেশি আত্মবিশ্বাসী। এএফসি এশিয়ান কাপের ম্যাচকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় হামজা চৌধুরী জানান, দেশে এসে তিনি মানুষের ভালোবাসায় শিখত। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এত ক্যামেরা, এত আলো, নিঃসন্দেহে একজনকে ঘিরেই তিনি হামজা দেওয়ান চৌধুরী। ইউরোপিয়ান ফুটবলে খেলেন, দক্ষিণ এশিয়ার কোনো জাতীয় দলেই এই মানের ফুটবলার নেই। হামজাকে নিয়ে তাই দর্শক, ভক্ত, গণমাধ্যমের আগ্রহ আকাশচুম্বী। জামাল ভুঁইয়া তাই বলেই দিলেন, বাংলাদেশের মেসি এসেছেন। তবে ফুটবলটা যেহেতু 11 জনকেই খেলতে হয়, তাই ভারতকে হারাতে বাকিদেরও সেরা পারফরমেন্সের বিকল্প নেই বলেও জানান জাতীয় দলের অধিনায়ক। The practice has been going well for the upcoming match. I think we are more than ready to face India. অন্যদিকে যাকে ঘিরে এত আগ্রহ, সে হামজা বিনয়ের সুরে জানালেন, তিনিও বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে কিছু শিখতে চান। আমি একটা ভিন্ন লিগ খেলেছি, ভিন্ন ধরনের স্টাইলে খেলি, তবে জামাল ভুঁইয়া সহ আরো যারা আছে তারা আন্তর্জাতিক ফুটবলে অনেক অভিজ্ঞ, আর অভিজ্ঞতা অবশ্যই একটা ব্যাপার। সুতরাং আমি তাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে চাই। এই কদিনের অভিজ্ঞতাও তুলে ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সিলেটি ভাষায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার ফ্যামিলি অলসো প্রাউড ফিল করতেছি যে আমি আইছি আর হাজার মানুষ আই আমার দেখছে আর ওয়েলকাম করছে। এ সময় কোচ হাবিয়ের কাবরেরা বলেন, অনুশীলন দেখে তিনি সিদ্ধান্ত নেবেন কোন পজিশনে খেলানো যায় এই ফুটবলারকে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, শেষ হওয়ার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে গণতন্ত্রের কবর হবে মন্তব্য তারেক রহমানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে ষড়যন্ত্র মোকাবেলার তাগিদ। বিগত স্বৈরাচারের আমলে রাজনৈতিক প্রভাবে বিচার অঙ্গনকে কলুষিত করা হয়েছে অভিযোগ জামায়াত আমিরের। শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আইন চালুর তাগিদ। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ শুরু আজ। প্রথম বৈঠক এলডিপি সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশকে এখন থেকে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি আনার পরামর্শ গণমাধ্যম প্রতিনিধিদের। মানুষের আয় বাড়ানোর লক্ষ্য সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।